আপনাদের কাছে যে অনেক প্রলোভন আসতেছে এই কথা কিন্তু আমরাও বাইরে থেকে অনেক শুনতেছি। সেলিম ভাইও নিশ্চয়ই শুনেছেন, সেলিম ভাই নিশ্চয়ই এটা পরে পর বলবেন। এর কারণ কি আপনাদেরকে বললে লাভ হইতেছে সেজন্যই তো, মানে আপনারা হচ্ছে কোন একটা তদবির আপনাদের কাছে আসে, আপনাদেরকে বললে কখনো আপনারা টাকা না নিয়া, কখনো টাকা নিয়া, কখনো আমাকে ভালোবাসিয়া আপনারা এই ফোন করেন, তখন এটা কাজ হয়ে যায়, তাই তো? বিকজ এটা আপনাদের গভ। না দেখেন, না না এরকম না, আমাদের কাছে যে অনেক তদবির আসে ব্যাপারটা সেরকম না। হ্যাঁ, কেউ কেউ এরকম প্রলোভনে ফাঁদে পড়তে পারে বলে আমি আন্দাজ করছি, কারণ এরকম তো দুই একটা ঘটনা শোনা যাচ্ছে। আচ্ছা। কিন্তু অন্যান্য মানে এখন পরিস্থিতিটাই এমন, এখন একটু আগেও আপনার এখানে আলাপ হচ্ছিল শুরু করার আগে, যে পরিস্থিতিটাই বাংলাদেশে এমন যে প্রচুর মানুষ প্রচুর ধরনের তদবির করছে, সবাই সবার জন্য তদবির করছে, যে যে যেভাবে পাচ্ছে। এবং এটা শুধু এনসিপির কাছে তদবির আসে ব্যাপারটা এরকম না, আরো এর অন্তত 4-5 গুণ বেশি তদবির আসে বড় রাজনৈতিক দলগুলোর কাছে, এবং তারা এটাকে কিভাবে ব্যবহার করে সেই সেই কিছু কথা আমরাও শুনতে পাই। ওকে। আমাদের দিক থেকে দেখেন, আমার কাছে অনেক সময় অনেকে বিপদে পড়ে আসছে, যেমন আজকে কালিয়াকৈরের একটা ঘটনা, আমি একজন একটা খুবই দরিদ্র পরিবার, তার একটা মেয়ের সাথে খুবই বাজে একটা ঘটনা ঘটেছে। তিনি আমার কাছে চাচ্ছেন যে তিনি কিভাবে আইন আদালত করবেন তিনি জানেন না, তো আমার কাছে তিনি একটা সহযোগিতা চেয়েছেন। তো সেক্ষেত্রে আমি আমাদের কালিয়াকৈরে যিনি আছেন দায়িত্বশীল, তার সাথে আমি যোগাযোগ করিয়ে দিয়েছি। এটাকে অবশ্য তদবির বলা যাবে না হয়তো, এটা একটা তিনি বিপদে পড়ে এসেছেন, এরকম কিছু কিছু বিপদে পড়েও কিন্তু আমাদের কাছে আচ্ছা, আসছে। আমার মনে হয় যে আপনার বক্তব্য পরিষ্কার। আমি এই ব্যাপারে একটু শেষ প্রশ্ন করে আপনি একটু অল্প করে যদি এটার একটু উত্তর দেন এই একই প্রসঙ্গে, তারপর আমরা আবার একটু সেলিম ভাইয়ের কাছে যাবো। যে গত শুক্রবার আপনাদের 9 ঘন্টার মিটিং হয়েছে আপনাদের প্রধান কার্যালয়ে। পত্রপত্রিকা এগুলিকে দীর্ঘ বলে, আমি বলি যে দীর্ঘ বা লম্বা না, সময়টা 9 ঘন্টা, এটা আপনারা 90 ঘন্টাও করতে পারতেন। সেই সূত্র ধরে প্রথম আলো একটা প্রতিবেদন করে, যেখানে প্রথমে বলা হয়েছিল মিটিংয়ে জনাব সার্জিস এবং জনাব হাসনাত আব্দুল্লাহর বিলাসী জীবন নিয়ে প্রশ্ন করা হয়েছে। সম্প্রতি তারা দুজনে কেন দুদকে গিয়েছিল সেই নিয়ে নাকি প্রশ্ন করা হয়েছে। প্রতিবেদক হাসনাত আব্দুল্লাহর সাথে যোগাযোগের চেষ্টা করেও পাননি। প্রতিবেদন প্রকাশের পর জনাব হাসনাত আব্দুল্লাহ সব অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে এক ধরনের হুঁশিয়ারি দেন, আলটিমেটাম দেন। তারপরে পত্রিকাটি তার সংবাদ বদলে ফেলে। আপনি কি আমাদের একটু বলবেন, প্রথম কথা হলো যে পত্রিকার জায়গা থেকে আগে যে মিটিংয়ে আসলে এই ধরনের কথা বলা হয়েছিল কিনা, এই ধরনের প্রশ্ন তোলা হয়েছিল কিনা, কারো বিরুদ্ধে এরকম কথা বলা হয়েছিল কিনা 9 ঘন্টা লম্বা মিটিংয়ে? আপনাদের মধ্যে নিজস্ব ক্ষোভ নাকি বাইরের কেউ দেখা গেছে? আপনি যদি একটু ছোট করে বলেন তো। মানে 9 ঘন্টা মিটিং, মানে লম্বা মিটিং হয়েছে এটা সত্য। হ্যাঁ। এবং সেখানে আমাদের এটা ঈদের পরে প্রথম জেনারেল মিটিং, অনেকগুলো বিষয়ে কথাবার্তা হয়েছে। তার মধ্যে আমাদের প্রধানত কথা হয়েছে আমাদের কিভাবে সংগঠন বিস্তৃত করব, কিভাবে জেলা কমিটিগুলো হবে, কিভাবে আমরা নিবন্ধনের শর্ত অর্জন করব, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে এই যে কথাগুলো সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের যে অভিযোগগুলো এসেছে কারোর ব্যাপারে, সেগুলো নিয়ে কথা হয়েছে। কিন্তু এখানে যেটা প্রথম আলো নিউজে যেটা আমাদেরকে অবাক করেছে, যে এখানে কিন্তু হাসনাতের বিরুদ্ধে কোনো কথা আসে নাই, যে হাসনাতের বিলাসী জীবন বা এই ধরনের কোনো কিছু। তারা বলেছেন যে 5 জন, আমাদের কোনো 5 জন নেতার সাথে নাকি তারা কথা বলেছেন। কিন্তু এটা কমপ্লিটলি আমাদের কাছে খুবই অবাক লেগেছে যে এরকম কোনো হাসনাত নিয়ে কোনো আলোচনাই হয় নাই। সার্জিসের শোডাউন নিয়ে যে সমালোচনা কিছু হয়েছে সোশ্যাল মিডিয়ায়, মানুষ যেটা পছন্দ করে নাই, এই কথাটা প্রসঙ্গটা তোলা হয়েছে, বিলাসী জীবন নিয়ে কোনো আলোচনা হয় নাই। আর যিনি আরেকজন আছেন তানভীর সাহেব, তার যে এই যে অভিযোগগুলোর কথা বললেন, তার অভিযোগের ব্যাপারে তার কাছে আমরা ব্যাখ্যা চেয়েছি ওই মিটিং এর মধ্যে, এবং সেটা নিয়ে কথাবার্তা হয়েছে। কিন্তু নিউজটা খুব আমার কাছে, মানে অন্তত প্রথম আলোর কাছ থেকে এই নিউজটা আসবে এরকম আমি ভাবি নাই। তার কারণ হলো, একটা সংগঠনে জেনারেল মিটিং যখন হয়, ওই সংগঠন কিছু জিনিস নিজেদের মধ্যে রাখতে চায় আর কিছু জিনিস সে পাবলিক করে। তো ধরুন আমরা যেটা প্রেস রিলিজ দিয়ে জানাবো সেটা হচ্ছে আমরা এই কথাগুলো জানাতে চাই, আর কিছু জিনিস আছে আমরা ইন্টারনালি ডিল করতে চাই। হ্যাঁ, এবং আমি যখন এই যে কথা বলছি, কিন্তু তুষার, সংবাদপত্রের রিপোর্টারদের দায়িত্বই তো যেটা আপনারা জানাতে চান না সেটা জানানো। যদি আপনি প্রেস রিলিজে যেটা জানাবেন তার জন্য তো সাংবাদিক দরকার নাই, আমার মতো দুই একটা পিআরের লোক হলেই হবে, পাবলিক রিলেশনসের লোক হলেই হবে। দ্যাটস ফাইন। কিন্তু আপনি যখন মানে আমার কোনো নেতার কাছ থেকে কোনো ইনফরমেশন পেয়ে সেটাকে আবার একটু বিকৃতভাবে উপস্থাপন করছেন, তখন তো একটা সমস্যা তৈরি হয়। সেটা বিকৃতভাবে উপস্থাপন করেছেন কিনা সেটা তো হচ্ছে অবশ্যই প্রশ্ন। অবশ্যই প্রশ্ন। অবশ্যই আরেকটা জিনিস আমি বলি খালেদ ভাই, এরকম আরো একটা প্রধান সারির দৈনিক তারা একবার নিউজ করলো, যখন আমাদের জাতীয় নাগরিক কমিটিতে যখন জুনায়েদ ছিলেন, তাকে নিয়ে নাকি মিটিং এ আপনার তার প্রশ্নে নাকি সংগঠনের দ্বিধা বিভক্তি তৈরি হয়েছে, যেটা একেবারে কমপ্লিটলি ফেব্রিকেটেড ছিল। কারণ ওই মিটিং এ আমি দায়িত্ব নিয়ে বলতে পারি জুনায়েদ কোনো এজেন্ডাই ছিল না, কিন্তু তারপরেও এভাবেই নিউজটা করা হয়েছে। তখন আমরা যখন রিজয়েন্ডার দিলাম যে জুনায়েদ তো আমাদের মিটিং এ কোনো আলাদা করে কোনো এজেন্ডাই ছিল না, তখন কিন্তু এই পত্রিকা স্বীকার করতে বাধ্য হলো যে হ্যাঁ আসলে আমরা পরে খবর পেয়েছি আমাদের সোর্সের কাছ থেকে যে জুনায়েদ কোনো এজেন্ডা ছিল না। তবু তারা ওই যে নিউজ করার যে প্রক্রিয়া সেটা থেকে কিন্তু তারা সরে আসে নাই। তো আমি এটার কথা বলছি যে ধরেন আমাদের সংগঠনের কারো কাছ থেকে আপনি গোপনে একটা কিছু জানলেন, সেটাতে নিউজ করে দিলেন, এটা আসলে কতটুকু আমি জানি না যে সাংবাদিকতার গোপনে জানলে গোপনে না, আমি আরো ভালো বলতে পারবেন। আমি আপনাকে আমার কথা যদি আপনার আমার মানে
আমি 1993 সাল থেকে সাংবাদিক করাই। আমার আন্ডারস্ট্যান্ডিং অফ সাংবাদিকতা হচ্ছে যে যদি একমাত্র আমার দায় হচ্ছে পাবলিক ইন্টারেস্টের কাছে, আপনার কাছে থেকে যদি কোনো তথ্য আমি অফ দ্য রেকর্ড জানি, অবশ্যই এটা আমি জানাবো না, কিন্তু কোনো তথ্য যদি আমাকে ভিতরের কোনো সোর্স জানায় এবং এটা যদি আমি ভেরিফাই করে আমি এটা জানতে পারি যে এটা সত্য, এটা আপনার পছন্দ হোক না হোক, এটা আমার জানাইতেই হবে। এটা আমার সাংবাদিক হিসাবে এটা আমার দায়িত্ব, আমার কিছু করার নাই। মানে এতে আপনি আমাকে কম ভালোবাসবেন, এখন আমি আর কি করবো, একটু রিস্ক আমার নিতে হবে। বাট আপনি খুব পরিষ্কার, ঠিক আছে সেটা না খালিদ ভাই, হ্যাঁ, মানে একটা হচ্ছে যে তথ্যটা তো সত্য হতে হবে, এখন তথ্যটা তো ফ্যাক্ট, মানে ফ্যাক্ট হইতে হবে। এখন তুষার, আপনি একজন রাজনীতিবিদ, আপনার ফ্যাক্ট আর আরেকজনের ফ্যাক্টের মধ্যে একটু রসমন ইফেক্ট থাকার কথা, যে আপনি যেটাকে ফ্যাক্ট মনে করতেছেন আরেকজন থেকে সেটাকে ফ্যাক্ট নাও মনে করতে পারে। কিন্তু কোনো কিছু যদি হাসনাতকে নিয়ে, হাসনাতের বিলাসী জীবন নিয়ে কোনো কথা হয় নাই, এটা তো সেইটা তো আমরা দেখতেই পাচ্ছি। প্রথম আলো তো কোনো ধরনের কোনো ডিসক্লেইমার না দিয়েই সব ইয়াটা বদলে দিয়েছিল। তারও 3 ঘন্টা পরে তারা মানে অন্য আরেকটা ছোট্ট করে একটা সংশোধনী দিয়েছে। এটা অবশ্যই এটা ঠিক যে প্রথম আলো নৈতিকভাবে এখানে স্ট্যান্ড নিতে পারে নাই, তার কোনো ক্লিয়ার অবস্থান নাই। সে যদি আপনাদের রাজনৈতিক দলের কাছ থেকে নথি স্বীকার করে থাকে সেটাও তার দুর্বলতা, আর যদি সে সত্য অসত্য করে সেটাও তার দুর্বলতা, তার পুরো প্রক্রিয়া দুর্বল। কিন্তু 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 হাসনাতকে নিয়ে কোনো হাসনাতের বিলাসী জীবন বা এই ধরনের কোনো প্রসঙ্গই ওঠে নাই। তাহলে এইটা যখন আপনি ডিফেন্ড করতে পারলেন না, আমি যখন খালেদ ভাই যখন আপনি প্রশ্নটা করলেন, আমি যখন বললাম যে না এইটা আমাদের মিটিং এর কথাই ছিল না, তখন আপনি যদি এটা ডিফেন্ড করতে না পারেন তখন কিন্তু আপনার জায়গাটা প্রশ্নবিদ্ধ হয়। আমি এটা বলার চেষ্টা আমি অ্যাবসলিউটলি, কিন্তু দ্য ওয়ে সংবাদ মাধ্যমকে ডিল করা হচ্ছে সেটা নিশ্চয়ই আপনারা আরেকটু ভাববেন, এবং আপনাদের দলের মধ্যে থেকে যা কিছু আছে বা যেসব কথাগুলি বাইরেও বলা হইতেছে সেসব কথাগুলির এক ধরনের ব্যাখ্যা একটা জায়গা থেকে আমরা দাবি করি। আমি শুধু প্রশ্নটা করে রাখি, জনাব হাসনাত আব্দুল্লাহ আরেকটা স্ট্যাটাসে বলেছিলেন রয়ের সাথে আলোচনা করে এসে আমাদের ব্যাপারে কোনো প্রশ্ন বা ইলেকশনের ব্যাপারে কোনো প্রশ্ন করা ঠিক হবে না, এরকম একটা লাইন তিনি বলেছিলেন। আমরা একটু বলতে চাই রয়ের সাথে কে মিটিং করেছেন এবং এখানে কোত্থেকে আসলো, এখানে ইলেকশনের প্রসঙ্গ কোত্থেকে আসলো। আমি যদি এখন ইলেকশনের কথা বলি সেটা তো এই রয়ের কথাই বলা হবে কিনা, আপনারা একই বিড়াল বারবার বা একই কি জানি শিয়াল কুমির কি জানি একটা বারবার দেখাচ্ছেন কিনা সেটাও আপনারা একটু দেখবেন। আমি একটু জনাব শাহাদাত হোসেন সেলিম আপনার কাছে আসি। সেলিম ভাই, আপনি নিশ্চয়ই জানেন যে গত 15 বছরের শাসনের ভুল ত্রুটি, গত 3টি নির্বাচনে কারচুপি, জুলাই আগস্টের নিপীড়ন, হত্যাকাণ্ড নিয়ে আওয়ামী লীগের কারো মধ্যেই, আমি এখন পর্যন্ত কারোর মধ্যে আত্মসমালোচনা দেখি নাই, অনুশোচনা দেখি নাই। এজ ইফ কেউ মারা যায় নাই জুলাই আগস্টে, এজ ইফ আওয়ামী লীগ গত 15 বছরে কোনো ধরনের অনৈতিক কোনো দুর্নীতি কিচ্ছু করে নাই, এজ ইফ শুধু ষড়যন্ত্রের কারণেই হঠাৎ করে তাদেরকে দেশ থেকে চলে যেতে হয়েছে। আমরা যারা আওয়ামী লীগের এইগুলি জিনিসই শুধু বলি, আওয়ামী লীগের পক্ষ থেকে মানে কি বলে সাইবার স্পেস এবং অন্যান্য জায়গায় অনেক আক্রমণের সম্মুখীন হই, কিন্তু আমরা আসার জায়গাটা তখন আরেকটু হতাশাময় দেখি যখন আমরা দেখি বিএনপির মধ্যেও আসলে কোনো রকম এই 15 বছর থেকে কোনো রকম কোনো শিক্ষা নেওয়ার কোনো জায়গা নেই। সামান্য সংস্কারের প্রশ্নে, বিশেষ করে আমি অন্য সংস্কারের দিকে যেতে চাই না, যে সংস্কারটা মানলে কোনো লস নাই, কোনো অসুবিধা নাই, এবং যেটা সবচেয়ে যৌক্তিক সংস্কার যে একজন 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এইটার ক্ষেত্রেও বিএনপি আসলে বাধা হয়ে দাঁড়াইতেছে। এই 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 যে মানে বিএনপির অবস্থান, আপনাদের অবস্থানের কারণ কি? আসলে 2বারের বেশি প্রধানমন্ত্রী না হলে কি লস? সেলিম ভাই আপনি বলেন তো, আপনি কেন 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকবেন? আচ্ছা, আমি প্রথমেই যে কথাটা বলতে চাই সেটা হলো যে আসলে তো আমাদের অসংখ্য বন্ধু বান্ধব, আমি তো সাংবাদিক মহলে খুবই আমার যোগাযোগ আছে, এবং আপনার প্রায় হেড অফ নিউজ বলেন অথবা মানে প্রধান বার্তা সম্পাদকদের সাথে কথা হয়, অথবা অনেক সংবাদপত্রের প্রকাশক মালিকের সাথে কথা হয়। তো তারা আসলে যে মানে ভয়ে এখন অনেক কিছু লিখতে পারছেন না, তারা অনেক কিছুই জানেন কিন্তু তারা ভয় লিখছেন না। প্রথম আলোর মতো পত্রিকায় যখন সংবাদ পরিবর্তন হয়ে যায়, কারণ 10 মিনিটের নোটিশে প্রথম আলোকে একদম মাটিতে মিশিয়ে দেওয়ার মতো ক্ষমতা এখন ওনারা রাখেন, যে কারণে কোনো পত্রিকা এবং কোনো টিভিতেই ওনাদের কোনো সংবাদ আসে না, কিন্তু আমরা অনেক কিছু জানি, সাংবাদিকরা অনেক কিছু জানে। এটা সেলিম ভাই, আমি আপনার সাথে কিভাবে একমত হই। আপনি কি মনে করেন আপনারা যখন ক্ষমতায় ছিলেন, বিএনপি যখন ক্ষমতা ছিল, আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল, তাদের থেকে অনেক বেশি পাওয়ারফুল এনসিপি তাদেরকে মাটির সঙ্গে ধুলার সঙ্গে মিশায় দিবে? না, ওরা তো বাংলাদেশের ইতিহাসে কোন দিন একটু থ্রেট ছিল না সংবাদ মাধ্যমের প্রতি? বিভিন্ন ভবন অথবা বিভিন্ন মানে বাড়ি ঘর মাটির সাথে মিশিয়ে দিয়ে তারা এক ধরনের যে মব জাস্টিস সৃষ্টি করেছে, এটা কিন্তু একটা ভীত সন্তুষ্ট করে রেখেছে সংবাদপত্র সহ অনেকগুলো প্রতিষ্ঠানকে, সরকারি বলেন আর বেসরকারি প্রতিষ্ঠান বলেন, এগুলো তাদের আতঙ্কে অত্যন্ত আতঙ্কিত। এটা আমি একদম
নিঃসন্দেহে বলতে পারি। তাদের আতঙ্কে অত্যন্ত আতঙ্কিত। এখন তাদের ক্ষমতা কতটুকু আছে নাই সেটা বড় কথা নয়, বড় কথা হলো যে মানে তারা একটা আতঙ্ক সৃষ্টি করতে পেরেছে যে তাদের বিরুদ্ধাচরণ করলে তারা। সেলিম ভাই, আমি আপনার একটা কথা বলি, প্রথম আলোর কাছে যদি এই তথ্য 100% থাকতো যে হাসনাতের বিলাসী জীবন নিয়ে কথা হয়েছে, প্রথম আলো এই স্টোরি তুলতো না, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি। প্রথম আলো দুর্বল হইতে পারে, প্রথম আলো এখন এত দুর্বল না সেলিম ভাই, এবং প্রথম আলোর হাত দেয়া এত সহজও না। আমি চাইও না প্রথম আলোকে হাত দেওয়া হোক, ওরা যতই গলাবাজি করুক, হুমকি ধামকি দেখ, আমি জানি তো মানে এইটা যদি প্রথম আলো যদি নিউজটা ঠিক হইতো, প্রথম আলো এটা তুলতো না, যত হুমকি দেখ না। ঠিক আছে, তারপরেও মানে তারা স্বস্তি বোধ করে নেই বলেই তারা আসলে এটা না, নিউজটা সত্যতা নিয়েও আমার সন্দেহ আছে ভাই। হাসানাতের সত্য মানে বিলাসী জীবন নিয়ে আমাদেরও কিছুটা কথা আছে, কারণ তাকে এক পোশাকেই দেখি এবং তাকে অন্যদের চাইতে আমরা আলাদাভাবেই দেখতে চাই এবং আমরা সেভাবেই তাকে দেখবো বলে আশা করছি আর কি। না, ও আবার ইন্টারেস্টিং, ও আমার হোসেন এসে বলে গেছেন উনি আর কি, ও বলাটা ঠিক হচ্ছে না, উনি আমার হোসেন এসে বলে গেছে আপনার মতো 1000 খালেদ মুহিউদ্দিন আছে যারা আমারে গাড়ি দেয়। ওটা বিশাল ব্যাপার। আমি মনে মনে বলি যে এবং অপসংস্কৃতিদের তারাও যে অভ্যস্ত হয়ে গেছে, 1000 লোক যে তাদেরকে গাড়ি দিলে তারা গাড়িতে চড়বে, এই জিনিসটা প্রমাণ হয়ে যাওয়ার কারণে গাড়িটা দেয়। তাদেরকে একজনে গাড়ি দেওয়ার পরে যদি সে গাড়িটা ফেরত দিয়ে দিত যে না আমি এই গাড়িতে চড়বো না, তাহলে আর দ্বিতীয় ব্যক্তি তাদেরকে গাড়ি দেওয়ার ব্যাপারে আপনার সাহস পেত না এবং আমরা একটা নতুন দিশার সন্ধান পেতাম, নতুন বন্দোবস্তের দিকে আমরা ধাবিত হতাম। যাক, এখন যে সংস্কারের কথাটা বলছেন, সংস্কারের ব্যাপারে তো আমরা সংস্কার চাই। আপনার বিএনপি আজকে থেকে আরো 2-2.5 বছর আগে 27 দফা সংস্কারের দাবি তারা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পেশ করেছে। পরবর্তীকালে আমাদের প্রায় 40টি রাজনৈতিক দলের সাথে একাধিকবার বৈঠক করে আমরা 31 দফার একটা সংস্কার প্রস্তাব আমরা উত্থাপন করেছি। সেখানে বলা হয়েছে যে এক ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, কিন্তু যেমন আমাদের বিভিন্ন ব্যবসায়িক যে না 31 দফার মধ্যে আছে, 31 দফার মধ্যে আছে একাধারে পরপর না একাধারে পরপর 2বার প্রধানমন্ত্রী হতে পারবেন। বাংলাদেশের বিভিন্ন মানে সামাজিক ক্লাব এবং বিভিন্ন মানে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে আছে পরপর 2বার বা 3বারের বেশি কেউ ইসি মেম্বার হতে পারবেন না, পরপর 2বারের বা 3বারের বেশি কেউ আপনারা প্রেসিডেন্ট হতে পারবেন না। যদি পরপর 2বারের বেশি হতে পারেন, পর 5 বছর পরে বা 4 বছর পরে আবার হতে পারবেন, এই ধরনের একটা নিয়ম আছে।